প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইউনেস্কো, সিমকা ও রূপান্তর পরিচালিত বাল্য বিবাহ রোধ বিষয়ক কমিউনিটি শিক্ষণ রেডিও অনুষ্ঠান আলোর পথে। নির্মাণ ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। এই অনুষ্ঠানটি প্রচারের মূল উদ্দেশ্য হল বাল্য বিবাহ রোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে তা হলো একটি সচেতনতামূলক নাটিকা, একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন এবং একটি বিষয়ভিত্তিক গান। আর সারা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জিনিয়া ফারজানা। আমাদের আজকের এই আয়োজনটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল একই সময় 7:35 আমাদের দেশে বহুল আলোচিত সামাজিক সমস্যা হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহের অনেক কারণ রয়েছে। উল্লেখযোগ্য কারণ হলো মেয়েদের বোঝা স্বরূপ ভাবা, ইফটিজিং, অর্থভাব, সামাজিক অসচেতনতা, যৌন হয়রানি, কুসংস্কার ইত্যাদি। নারীদের উন্নয়নের বাধা ইফটিজিং ও অর্থভাব। বখাটেদের উৎপাত থেকে মুক্তি দিতেই বাবা মায়েরা কম বয়সী মেয়েদের বিয়ে দিতে বাধ্য হন। স্কুলগামী মেয়েদের নিয়ে বাবা মায়ের চিন্তায় পড়ে যান। অনেকেই সহজ পথ হিসেবে বেছে নেয় মেয়েদের বিয়ে দেয়া। অর্থের কারণে বাবা মা তাদের কোমলমতি ছেলে মেয়েদের কৈশোর পেরোনোর আগেই তুলে দেন বিয়ের পিঁড়িতে। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা শুনবো বাল্য বিবাহ রোধের উপর সচেতনতামূলক একটি নাটিকা। নাটিকাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেডিও মুক্তির নিজস্ব শিল্পীবৃন্দ। সই, তোর অঙ্কগুলো কি হয়েছে? না রে, সময় পারিনি, এই জন্য করতে পারিনি। আমার না একটা হয় নাই। আমি তো একটাই করিনি। দেখছু রে মামা, যাচ্ছে দুটে। কি সুন্দর মামা। ডাক দে তো না, কথা কই। ডাক দিমু দে দে সিংকে। এ কুটি যাচ্ছ গো? এ শোনো শোনো, সিংকে লাগিচ্ছে পারে। এনা দেখা করে দাও, দেখা না দিলে কথা তো কও। এ শুনে যাও। এ দেখিছু ক্যাঙ্গার ডাকিচ্ছে, মনে হয় কানে করতে একটা সোয়ার মেরে আসি। না রে, বাদ দে তো, ওরা ওরকমই। এ কি হলো, এত দামাক দেখাচ্ছ কিসব? সেই কখন থেকে ডাকিচ্ছি তোমাক, এনার পাত্তা দিচ্ছ না, পছন্দ হচ্ছে না আমার। না, আপনি এরকম ডিস্টার্ব দিচ্ছেন কিসের জন্য? দেখতেছেন না স্কুলে যাচ্ছি। যাও যাও, আজকে না ছেড়ে দিলাম, আজ দিন কুটি যাবা, এই দিক দিয়ে তো যাওয়ার লাগবি। দাঁড়া, বাড়ির যাই আজকে, বড় ভাই কয়ে দেমনি, তোকে 12টা বাজাবি নি, থাম। আম্মা জানো কি হয়েছে মা? কি হয়েছে? কেন দিচ্ছু কে? আজকে আমি আর কথা স্কুলে যাচ্ছিলাম, ওই মুহূর্তে কয়টা বেদব ছেলেবেলা আমাকে খালি ডাকিচ্ছিল। আমি গেলাম, আমাকে উল্টা পাল্টা কথা কয় খালি, এমন কেমন করে, আমার না খুব ভয় লাগে। তাই এত বড় সাহস? এই সোলপোলাকে আমি দেখিচ্ছি, দাঁড়া দেখিচ্ছি। এই যে হাবিবার বাপ। আচ্ছা তুমি দেখো, তোমার মেয়ে বড় হয়ে গেছে, তোমার কত কই যে এত লেখাপড়া করা লাগবি না, বড় হচ্ছে, বিয়ে দাও বিয়ে দাও, তুমি তো শুনোই না। দেখো আজকে কি কাণ্ড কারখানা হয়েছে, দেখছো? কি হচ্ছে? এই যে বেটির স্কুলে গেছিল, ফেরার পথে কিছু ওই যে পোলাপান ওদের পিছু লাগছে, লাগে যে যাতা কথাবার্তা করছে। তোমাক তো কই, তুমি তো শোনোই না, বোঝোই না। ওই বেদব সরাগের কামই তাই, ওগলে লিয়ে অত টেনশন করো না। তুমি যে নেল্লা কথা কই আমার মেজাজ খারাপ করো না। আজকে পিছে পিছে আছে, এটা ওটা করছে, কালকে যদি অন্য কোনো কিছু করে তখন কি করবা? বারবার কই যে বেটি বড় হচ্ছে, এত পড়ালেখা শিখার লাগবি না, ও বিয়ে দিয়ে দাও, ক্লাস 6 উঠছে। আম্মা তুমি কি করছো? তুমি হাবিবার এখনই বিয়ে দিয়ে দেবা? ওর কি 18 বছর বয়স হয়ে গেছে? বিয়ের বয়স হসর। তুই বেশি পেশাল পারিস না তো, তুই বুঝবো না, যা তোর থেকে যা। বাপ বেটার বেশি বুদ্ধি, যার থেকে যা। তুমি যাই কওয়ার তাই কও মা, আমি কিন্তু ওর বিয়ে হবে দেবো না, জিঙ্গা করেই হোক সেটা। এখন বেশি পেশাল পারি, যা তোর থেকে যা। এই শোন, কাল যেন তুই স্কুলে যাস না, তোকে দেখবার আসবি, বুঝছো? কি করছো তুমি? আমাকে দেখতে আসবি মানে? পড়াশোনা করবো, তোমার দুই হাত পাও ধরি মা, তুমি আমার বিয়া দিও না, আমি পড়বো মা। না, তোর লেখাপড়া করা লাগবি না, মেলা পড়ছু, দেখলাম তো কি করিচ্ছু পড়াশোনা করে। মা দেখো, আমি পড়াশোনা করবো, তুমি আমার বিয়ে দিও না মা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করবো না মা। তুই বেশি বুঝিস না, কালকে তোকে দেখবার আসবি, তুই বাড়ি থাকবো, বুঝছো? তুমি ইঙ্গা করিচ্ছ কি আমার সাথে? কেরে কি হচ্ছে তোর? দেখো না ভাই, আমার না বিয়ে দিবি, আমি না বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো ভাই, তুমি দেখো। আচ্ছা তুই চুপ করে থাক, তুই চুপ করে থাক, তুই এলে টেনশন করিস না, সব বললে আমি দেখিচ্ছি, কেন করে বিয়ে দেয় তোর সেটা আমি দেখবো।
তুমি একটা কিছু করো ভাই। আমি কইছি তো তুই চুপ করে থাক, তুই এগুলো টেনশন করিস না, আমি সব দেখমু এগুলা। কিরে এটা কি হচ্ছে কি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। তো এটা কি হচ্ছে কি? না চেয়ারম্যান সাহেব আসলে বিষয়টা হচ্ছে যে ইনকে কুদ পারো কে? ভালো করে কবার পারো না? কি হচ্ছে কবার পারো না সেটা? কি হচ্ছে ক, খুলে মেলা ক আমাক, না করলে কুত থেকে বুঝবো। আসলে চাচা দেখেন, আমার বোনটা তো কেবল ক্লাস 6 এ পড়ে, বুঝছেন? এই যে বাপ মাও জোর করে ধরে আমার বোনটার বিয়ে দিয়ে দিচ্ছে, বুঝছেন? এখন এটা কি করবেন, আমাকে একটা বিহিত করে দেন এটা। কে ইনকে ইনকে কি অবস্থা? তোরা না হয় পড়াশোনা করিস নি, ভালো কথা। তে তোরা কি টিভিও দেখিস না, রেডিও কি শুনিস না? কে মাঝে কি অবস্থা? বেটি কেবল পরে 6 এ, আর তুই এখনই বিয়ে দিচ্ছু, এলে কি হবি ক? লে তোরা তো বুঝিস না, এদের শিক্ষিত মানুষক লিয়ে যাচ্ছি। তে মাস্টার সাথে কথা ক, তোরা দেখ কেমন কি আছে। তেলাও মাস্টার সাহেব আর কেউ কও। আপনারা যে আপনার ক্লাস 6 এ পড়ুয়া মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, এটা কি আপনারা কাজটা ঠিক করছেন? মাস্টার সাহেব এগুলো কথা আমার কয়ে লাভ নাই। আমি মেলা মানা করছি, আমার বেটাও মানা করছে, এগুলো কথা আমার বউ বুঝান। ওক বহুত কছি, ওই একবারে কথাই শোনেনি। এ বউ এ কুটি গেলা তুমি, এমকে শোনো। আচ্ছা মাস্টার সাহেব কি কয় এখন মনোযোগ দিয়ে শোনো। আমি যখন কষলাম তখন তো তোমার গাওয়াত লাগেনি। এই যে এটি আমি কও কি কবা? আপনি মেয়ের মা? হ্যাঁ মাস্টার সাহেব, আমি মেয়ের মাও। তাহলে শুনেন, আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। 18 বছরের নিচে বিয়ে হলে একটা মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়ে এবং 25 বছরের নিচে কোনো ছেলের যদি বিবাহ হয়, সেটাকে বাল্যবিবাহ বলে। 15 বছরের কম বয়সী কোনো মেয়ে যদি বিবাহ করে এবং সে যদি সন্তান ধারণ করে, সেক্ষেত্রে তার মৃত্যুর আশঙ্কা থাকে। এই কথাটা কি আপনারা জানেন? না তো মাস্টার সাহেব, আল্লাহ গো, এলে কি কথা, আমরা তো জানি না। তাহলে নিশ্চয়ই আপনারা এটাও চান না যে আপনার মেয়েকে কম বয়সে বিয়ে দিয়ে আপনারা নিজেরা জেলে যান। না না মাস্টার সাহেব, আমরা এগুলো চাই না। ভাবি তাহলে তো বুঝলেন সবকিছু। হ্যাঁ ভাই বুঝছি, আপনার আমার মেয়েটাও বাঁচলো, আপনার কথাও বুঝলাম। কি এখন জ্ঞান বুদ্ধি হলো আর মেয়ের বিয়ে দিবা? পাগল হয়েছো তুমি? আমি আর মেয়েক বিয়ে দিমু? নিজের হাতে মেয়েক মারমু তাই? তুমি বিয়ে বাতিল করে দাও, আমি এই বিয়ে দিমু না। ভাইয়া আমাকে তুমি বিয়ে দিচ্ছে না শুনলাম। হ্যাঁ তো কইলাম না, আমি সব দেখে এলাম। কাল থেকে তুই আবার স্কুলে যাবো, হ্যাঁ বুঝছো? ভাই, আমি কাল থেকে একবার স্কুলে যাবো, ওর কি ভালো লাগিচ্ছে। হ্যাঁ কাল থেকে স্কুলে যাবো, ভালো করে পড়াশোনা করবো। আচ্ছা ভাই, আমি পড়াশোনা করে অনেক বড় কিছু, আমার দেশের জন্য অনেক কিছু করবো। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন অনেক বাল্যবিয়ে হচ্ছে, কিন্তু বাল্যবিবাহ আইন থাকার পরও এর সঠিক প্রয়োগ নেই। নারী উন্নয়ন বিশেষজ্ঞরা বাল্যবিবাহকে নারী ক্ষমতায়নের পথে অন্তরায় বিবেচনা করেন। বাল্যবিবাহ নারী উন্নয়নের পথে এক বিশাল বাধা। প্ল্যান ইন্টারন্যাশনাল ও ICDRB বাল্যবিবাহ প্রসঙ্গে গত বছর যে জরিপ প্রকাশ করেছে, তাতে বাল্যবিবাহের যে চিত্র ফুটে উঠেছে তা খুবই ভয়াবহ। দেশের শতকরা 64% মেয়েদের বিয়ে হয়ে যায় 18 বছরের পূর্বেই। উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত 26% মেয়েদের বিয়ে হয় 18 বছর পূর্ণ হওয়ার আগেই। বাংলাদেশের ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2007 এর মতে আমাদের দেশে নারীর বিয়ের গড় বয়স 15 বছর 3 মাস। 20 বছর হতে 24 বছর বয়সের নারীদের মধ্যে যাদের 18 বছরের মধ্যে প্রথম বিয়ে হয়, তাদের শতকরা হার 66%, যা 2004 সালে ছিল 68%। ঢাকায় 33, সিলেটে 23, চট্টগ্রামে 28, বরিশালে 29, রাজশাহীতে 40 এবং খুলনায় 34% নারী যারা প্রথমবারের মতো মা হয়েছেন, তাদের বয়স 15 থেকে 19 বছর। এইবার আমরা শুনব বাল্যবিয়ের কারণে একটি মেয়ের শারীরিক ও মানসিক কিরূপ অবনতি ঘটে তার উপর একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছে রেডিও মুক্তির নিজস্ব প্রতিবেদক রেজওয়ান রাফি। সালেহা, যার স্বপ্ন ছিল একসময় সে শিক্ষিকা হবে, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি, কারণ সে বাল্যবিবাহের শিকার। চলুন তার মুখ থেকে শুনে আসি তার জীবনের করুণ কাহিনী। আমার নাম সালেহা বেগম,
আমি দক্ষিণ বৃন্দাবন পাড়ায় থাকি। আমার বরের নাম হচ্ছে সালাম। সে কিছু করে না, প্রত্যেক দিন যা পায় তাই করে, দিন মজুরির কাজ বলতে পারেন। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার গ্রামের কিছু মানে বখাটে ছেলে পেলে ওরা মাদকাসক্তিতে মানে মাদক ব্যবহার, তারপর অনেক খারাপ নেশা করতো আসলে। আর আমি যখন রাস্তায় যেতাম তখন রীতিমতো আমাকে খুব বিরক্ত করতো, রীতিমতো আমার অন্না ধরে টানাটানি করতো, কোনদিন হাত ধরে টানতো, অনেক বাজে কথা বলতো। আমি বাড়িতে জানাইছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই, কারণ আমার বাবা মা অতটা আর্থিকভাবে সচ্ছল ছিল না। তারপর কিছুদিন এরকম চলার পর আমার বাবা মা খুব ভয় পায়। আর আমার বিয়ে আমি করতে চাচ্ছিলাম না, কিন্তু আমায় জোর করে আমার বাবা মা আমাকে জোর করে আমি অনেক কান্নাকাটি করছি তাদের কাছে যে আমি পড়াশোনা করতে চাই, আমি বিয়ে করব না। আমাকে তারা এইটুকু সুযোগ দিল। আমি পড়াশোনা করতে যাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না, আমার কিছু করার ছিল না। সেই মুহূর্তে আমার বাবা মা আমার চেয়ে অনেক বয়স্ক একটা ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। তখন আমি প্রথম শ্বশুর বাড়িতে যাই, তো আমার শ্বশুর ছিল না, শুধু শাশুড়ি ছিল। বিয়ের মোটামুটি 1 বছরের একটু পর, এই 1 বছর আর 2-3 মাসের মধ্যে আমার প্রথম বাচ্চাটা হয় 2011 সালে। তারপর আমি শ্বশুর বাড়িতে যাই। অনেক ভাবছিলাম যে ওখানে যে হয়তো বা কোনো পড়াশোনার সুযোগ পাবো, কারণ আমি তো আমার ইচ্ছা ছিল আমি পড়াশোনা শিখে অনেক কিছু করব। আমার একটা শখ ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সেই স্বপ্নটা পূরণ হয় নাই। আজও আমার কাছে প্রচণ্ড খারাপ লাগে। আর আমি এখনও সেটা নিয়ে অবশ্য ভাবি যে কিছু করব কিনা। কিন্তু তারপর প্রথম শ্বশুর বাড়িতে যাই। তারপর সেখানে আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আর আমার বড় সেই রকম মানে আমার বরটাও নেশা করতো। আর প্রত্যেক রাতে আমার প্রচণ্ড আমাকে মারধর করতো। আমার শাশুড়ি ছিল, ওই শাশুড়ি খুব একটা ভালো ছিল না, সারাদিন আমাকে দিয়ে খুব খাটাতো। আমি তখন ক্লাস 6-এ পড়তাম, আমার বয়স তখন মাত্র 12 ছিল। আমি জানতাম না যে সংসারটা কি, স্বামী কি, আমি কিচ্ছু জানতাম না। শুধুমাত্র আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে আমার মার খেতে হবে। এই ভয়ে আমি সব কিছু মুখ বুজে সহ্য করতাম, কাউকে প্রকাশ করতাম না, কিন্তু আমার মধ্যে অনেক কষ্ট ছিল। তারপর আমার অনেক কষ্টের পর আমার বিয়ের কয়েকদিন পরেই আমি মা হতে চলি। তখন আমার ওপর দিয়ে আরও অনেক সমস্যা হয়। আমার শারীরিকভাবে আমি কখনোই পরিণত ছিলাম না। আমি মাত্র 12 বছর বয়সে কোনো মেয়ে শারীরিকভাবে পরিণত থাকে না যে তার একটা বাচ্চা ধারণ করবে, কারণ সে তো একটা শিশু, সে কীভাবে একটা বাচ্চা ধারণ করবে। এটা আসলে আমার প্রশ্নই বাংলাদেশের মানুষের কাছে যে 12 বছর বয়সে কেন মানুষকে মানে কোনো মেয়েকে কেন বিয়ে দিবে। আমার বর্তমানে শরীরের অবস্থা খুবই খারাপ। আমি নিজে ভালো করে চলতে পারি না। আমার একটা বাচ্চা আছে, আমি তার কিভাবে কি করব, কিভাবে কি করতে হয় আমি কিচ্ছুই জানি না। আসলে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি নিজে দাঁড়াতে পারি না ঠিক করে, আমি খাইতে পারি না, মাথা ঠিক করে ঘোরে সবসময়, আমি সবসময় ঠিকঠাক থাকতে পারি না। তার মধ্যে আবার সংসারে সব কিছু করতে হয় আমাকে। আমি আসলে খুবই খুবই কষ্টের মধ্যে আছি। আসলে তারা কি বলবো, তারা একটা মূর্খ সূর্খ মানুষ। আমার শাশুড়ি খুবই মূর্খ, আর তার মধ্যে আগেকার ধারণাগুলো রয়ে গেছে। এই যেমন আমার যখন আমি বাচ্চা আমার হবে আসলে, তখন ওনার একটা ধারণা ছিল যে বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে নাকি সমস্যা হবে শরীরের। আমার বাচ্চাটা এতটা দুর্বল যে আমার বাচ্চাটা খুবই দুর্বল। এই বয়সে বাচ্চা হলে বাচ্চারাও খুব একটা স্বাভাবিক হয় না, আসলে খুবই সমস্যা হয়। আর আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, তবুও আমার শাশুড়ি আমাকে সেরকম কোনো যত্ন নেয় না। উনি আমার সাথে খুবই মূর্খ একটা মানুষ কি করতে পারে। আর আমার স্বামী তো খুবই মূর্খ, উনি আমার কোনো যত্নই সে নেয় না। এটা আমি কখনোই সম্মতি দিব না, কারণ এই বয়সে মেয়েদের কোনো কিছুই পরিণত অবস্থায় সে থাকে না। প্রখ্যাত বীর নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। এই প্রখ্যাত ব্যক্তির মূল্যবান কথা যেন হারিয়ে যাচ্ছে সভ্যতার ও সময়ের ছুটে চলায়। বাল্যবিবাহের মাধ্যমে একজন নারী পুরুষের শিক্ষার দ্বার রুদ্ধ করা হচ্ছে। সেই ছেলেমেয়েরা কি পারবে নিজেকে এগিয়ে নিতে আর পরস্পরের যথার্থ সঙ্গী হয়ে
কল্যাণকর কিছু তৈরি করতে, বাল্য বিয়ে বন্ধ করতে চাই সামাজিক সচেতনতা আর আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন। আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমেই নারী পুরুষ এগিয়ে যাবে তার গন্তব্যে, আর আমাদের দেশ এগিয়ে যাবে নিজস্ব ধারায়, নিজস্ব পথে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হল বাল্য বিবাহ রোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে আপনার মতামত জানাতে হলে SMS করুন। আর SMS করতে হলে আপনাকে যা করতে হচ্ছে, আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যে টাইপ করুন RM স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার লোকেশন লিখে স্পেস দিয়ে আপনি যে কথাগুলো লিখতে চাচ্ছেন সেই কথাগুলো লিখে 2323 এই নাম্বারটিতে পাঠিয়ে দিন। আমাদেরকে চিঠি লিখে আপনার মতামত জানাতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক রেডিও মুক্তি FM 99.2 গাজী সোয়াত লজ, 2য় তলা, কেন্দ্রীয় ঈদগাহ লিংক রোড, সূত্রপুর, বগুড়া। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্য বিবাহ রোধ বিষয়ক কমিউনিটি শিখন রেডিও অনুষ্ঠান আলোর পথে। অনুষ্ঠানটি পরিচালিত হল ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সহযোগিতায়। নির্মাণ ও প্রচারে রেডিও মুক্তি FM 99.2। আজকের মতো এই আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি জিনিয়া ফারজানা বিদায় নিচ্ছি। শুভ বিদায়। আরে আল্লাহ আমার দয়ালতি সর্বশক্তিমান, বাল্য বিয়ের কথা কিছু করিব বয়ান। বাল্য বিয়ে হলে ঘরে শান্তি নষ্ট হয়, জ্ঞানী গুণী সর্বলোকে এ কথাটি কয়। আরে শোনো শোনো দেশবাসী, শোনো সবাই মন দিয়া, ভাই শোনো সবাই মন দিয়া, ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। আগে ভাগে করলে বিয়া স্বাস্থ্যের বাজে 12, অশান্তি ভোগ করতে হবে ধরে নিতে পারো। অল্প দিনে ঘরে তোমার আসিবে সন্তান, এটাই আমার কথা নয় খোদারি বিধান। ভেবে দেখো তারে মানুষ করবা তুমি কি দিয়া, ভাই করবা তুমি কি দিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। বাল্য বিয়ের কঠিন শাস্তি করেছে সরকার, টেলিভিশন রেডিওতে বলছে বারে বার। 18 বছরের আগে তুমি করো যদি বিয়া, হাত করি লাগাইয়া বলি যাবে জেলে নিয়া। বুধুকে ধুকে মরতে হবে জেলের ঘানি টানিয়া, ভাই জেলের ঘানি টানিয়া। ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। বাল্য বিয়ে নিষেধ কইরা আইন আছে জারি, সবার জন্য বিপদ রে ভাই পুরুষ কিংবা নারী। লোভে পইরায় আগুনেতে দিও না ভাই পাও, বিয়ের বয়স হইলে তখন বিয়ের কথা কও। একবার খাইলে দিল্লির লাড্ডু মরবে শেষে পস্তাইয়া, ভাই মরবে শেষে পস্তাইয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। আরে আল্লাহ আমার দয়ালতি সর্বশক্তিমান, বাল্য বিয়ের কথা কিছু করিব বয়ান। বাল্য বিয়ে হলে ঘরের শান্তি নষ্ট হয়, জ্ঞানী গুণী সর্বলোকে এই কথাটি কয়। আরে শোনো শোনো দেশবাসী, শোনো সবাই মন দিয়া, ভাই শোনো সবাই মন দিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। রেডিও মুক্তি 99.2 FM, আগামীর শুরু আজ।
সুপ্রিয় শ্রোতা, শুনছেন ইউনেস্কো, সেমকা ও রূপান্তর পরিচালিত বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজনে ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM ৯৯.২ এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি আনিকা তাবাসসুম। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় বাল্যবিবাহ রোধে সরকারি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক কার্যালয়ের পদক্ষেপ সমূহ এবং ফলাফল। আর এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ খোরশেদ আলম। রেডিও মুক্তি পরিবারের পক্ষ থেকে জনাব আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমি আবারও বলছি, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর পরিচালিত আলোচনা অনুষ্ঠানের আলোচ্য বিষয় সরকারি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক কার্যালয়ের পদক্ষেপ সমূহ এবং এর ফলাফল। এ বিষয় নিয়ে আলোচনা করতে সরাসরি চলে যাব আজকের অতিথির কাছে। ধন্যবাদ। আমার নাম খোরশেদ আলম, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বগুড়া। আমি এই জেলায় প্রায় 2 বছরের অধিককাল কর্মরত আছি। কর্মসূত্রে এই জেলার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমার দাপ্তরিক কর্মকাণ্ডের বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থেকেছি, সামাজিক সাংস্কৃতিক। আপনারা জানেন যে বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। বাংলাদেশে বাল্যবিবাহের হার পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশি, আর বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। এবং আমাদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে এই, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ, প্রায় 48% বাল্যবিবাহ হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায়, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া জেলা। সম্ভবত বগুড়া জেলার বাল্যবিবাহের হার হচ্ছে 46%। তো আমরা এই বাল্যবিবাহের কুফল থেকে বগুড়াবাসীকে রক্ষা করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা এগুলো বাস্তবায়ন করছি। আমাদের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন, তাদেরও উপজেলা ভিত্তিক অফিসাররা আছেন, তাদের মাধ্যমেও এই বাল্যবিবাহ সম্পর্কে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমি প্রথমেই আপনাদেরকে একটু জানাতে চাই যে বাল্যবিবাহটা আসলে কি। আমাদের দেশে আইন করে শিশুর সংজ্ঞা তৈরি করা হয়েছে 18 বছর পর্যন্ত। তো সুতরাং 18 বছরের নিচে কোনো মেয়ে শিশুকে যদি বিবাহ দেওয়া হয় তাহলে সেটা বাল্যবিবাহ হবে। আবার 21 বছরের নিচে কোনো ছেলেকে যদি বিবাহ প্রদান করা হয় সেটাও বাল্যবিবাহ হবে। সুতরাং 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে কোনো ছেলের বিবাহ আমরা হতে দিতে পারি না, আইনগতভাবে আমরা এটা হতে দিতে পারি না। আর সারা বাংলাদেশের মতো বগুড়া জেলায়ও বাল্যবিবাহের যে মূল কারণগুলো চিহ্নিত করা হয়েছে, আমরাও চিহ্নিত করেছি, সেগুলো হলো প্রথমত অশিক্ষা। আমাদের মানুষের মধ্যে এই সচেতনতার অভাব আছে। কিছুটা অর্থনৈতিক কারণও আছে, যে একটি পরিবার চায় যে তার মেয়েটিকে খুব দ্রুত যদি বিবাহ দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো পাত্রস্থ হলে এই মেয়েটির ভরণ পোষণ, শিক্ষার খরচ তার আর জোগাতে হবে না। কিন্তু পক্ষান্তরে যদি আমরা একটু বিবেচনা করে দেখি যে মেয়েটিকে বিবাহ দেওয়ার পর যখন সে শ্বশুর বাড়িতে যায়, কিছুদিন পরেই তার সাথে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এই বাল্যবিবাহের ফলে সে রুগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে পড়ে, কারণ ততক্ষণে তার দেহ মা হওয়ার মতো উপযোগী হয় না। মা হওয়ার মতো উপযোগী না হওয়া একটি মেয়ে যখন গর্ভবতী হয়, তখন তার যে সন্তান হয় সে হয় অপুষ্টির শিকার, এবং কিছুদিন পরে এই মাটিও অপুষ্টির শিকার হয়ে এবং বিভিন্ন কারণে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে পড়ে। এর ফলে যেটা হয়, স্বামী তাকে তখন আর আগের মতো করে আদর সোহাগ করতে চায় না, এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হয়, এবং এই ঝগড়াঝাটির ফলে আস্তে আস্তে বিরোধের জন্ম নেয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটা তালাকে পরিণত হয়, ডিভোর্সে পরিণত হয়। আপনারা দেখবেন যে আমাদের কোর্টে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে যত মামলা আছে, এই মামলাগুলোর যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, প্রায় 50%-এর বেশি মামলা, এবং কোর্টগুলোতে গেলে দেখা যায় বাল্যবিবাহের ফলে যে বিরোধটি তৈরি হলো, ডিভোর্সটি তৈরি হলো, এটাকে ভর করে আরও মামলার সৃষ্টি হচ্ছে। সেখানে নারী নির্যাতনের মামলা সৃষ্টি হচ্ছে, যৌতুকের মামলার সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাল্যবিবাহ সমাজের আরও 3-4টি
অপরাধকে কিন্তু জন্ম দিচ্ছে। তো সেজন্য বাল্যবিবাহ থেকে আমাদের মুক্ত রাখার জন্য সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে মানুষের সচেতনতা। আমাদের সমাজে আপনি লক্ষ্য করবেন, যারা একটু শিক্ষিত সমাজ, যারা শহরে বসবাস করে, তাদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা কম। বাল্যবিবাহের প্রবণতা মূলত গ্রামাঞ্চলে, অশিক্ষিত এলাকায় এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর এলাকাতে বেশি। তো সেজন্য আমাদের ফোকাসটা হওয়া উচিত ওই অঞ্চলগুলোতে যেখানে এই বাল্যবিবাহের প্রভাবটা বেশি। আর সে কারণেই আপনারা জানেন যে আমাদের বর্তমান বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আশরাফ উদ্দিন, উনি যোগদান করার পর মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ওনার কাছে চিঠি এসছে যে উনি কয়েকটি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করে অ্যাকশন প্ল্যান সহকারে যেন পাঠান। আমরা স্যারের পরামর্শে এবং স্যারের নির্দেশে আমরা সবাই মিলে বসে এই জেলায় স্যারের জন্য দুটি অ্যাকশন প্ল্যান তৈরি করি। একটি হচ্ছে বাল্যবিবাহের উপর, আরেকটি হচ্ছে মাদকের উপর, আর অন্যান্য বিষয় তো আছে। তো বাল্যবিবাহের জন্য আমরা প্রথমে ঠিক করি যে এই বগুড়া জেলায় 12টি উপজেলা আছে। 12টি উপজেলার 12টি ইউনিয়নকে আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করি এবং চিহ্নিত করে উপজেলা ভিত্তিক আমরা কমিটি প্রণয়ন করি এবং সেই কমিটিগুলো এবং আমাদের জেলাতে যে এনজিও সমন্বয় সভা হয়, এনজিওদের সাথে আমরা কথা বলে প্রতিটি উপজেলার জন্য আমরা এনজিওদেরকে এলাকা ভাগ করে দিই। প্রথমত ইউনিয়নগুলা ভাগ করা নির্ণয় করা হয়েছে, প্রত্যেকটা উপজেলা একটি করে ইউনিয়ন। সেই ইউনিয়নে কোন এনজিওটি কাজ করবে উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, এটা ঠিক করে দেওয়ার পর ইতিমধ্যেই আপনারা জানেন এটা জানুয়ারি মাসে আমরা একটা বড় সভা করেছি সোনাতলা উপজেলায়। আমরা ফেব্রুয়ারি মাসে সদর উপজেলা একটা করেছি, মার্চ মাসেও সদর উপজেলায় আরেকটি করেছি, এপ্রিল মাস এখন চলছে। আমাদের ইচ্ছে আছে যে এ মাসে আরেকটি উপজেলায় বড় ধরনের আমরা একটি সভা করব এবং সেই সভাতে আমরা কাদেরকে ডাকি, সেখানে উপজেলা নির্বাহী অফিসার থাকেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, ওই ইউনিয়নের সকল কাজী যারা বিবাহ পড়ান তারা থাকেন, কাজী ছাড়াও যারা বিবাহ পড়ান তাদেরকেও ডাকা হয়, গ্রামীণ মাতবররা থাকেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার ওনারা থাকেন, এনজিও কর্মীরা থাকেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ থাকেন। সকলের অংশগ্রহণে প্রাথমিকভাবে এই বাল্যবিবাহের কুফল এবং কেন বাল্যবিবাহ হয় এগুলো নিয়ে একটি বড় ধরনের অ্যাডভোকেসি সভা করা হয় ওই ইউনিয়নে বসে। এবং গত কয়েকদিন আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, ওনারা দুজন আমাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছিলেন। আমাদের এই জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় 150 লোকের একটি বড় ধরনের বাল্যবিবাহ বিরোধী একটি সভা হয়েছে, ওয়ার্কশপ হয়েছে সারাদিন ব্যাপী। সকালবেলা শুরু হয়েছে, সেখানে মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার মহোদয় ছিলেন এবং এই জেলার সকল কাজী থেকে সব স্টেক হোল্ডারের লোকজনই ছিলেন। এবং তাদের উপস্থিতিতে আমরা আমাদের কর্মপরিকল্পনাটি মাননীয় মন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখিয়েছি। তিনি ঢাকা থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে তিনি মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং মাননীয় সচিব মহোদয় আমাদেরকে পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। এইভাবে আমাদের কাজকর্মগুলো এগুচ্ছে। আমার বিশ্বাস আমাদের যে কর্মপরিকল্পনা, যে আমাদের যে টার্গেট 2016 সালের মধ্যে এই জেলার অ্যাটলিস্ট একটি বা দুইটি করে প্রত্যেকটি উপজেলা ইউনিয়নকে আমরা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করব। আমার বিশ্বাস আমরা এটা করতে পারব। সেভ দ্য চিলড্রেন এর 2010 সালের এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় 69% ছেলে মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। সরকারি বেসরকারি সকল পর্যায়ের সংগঠনগুলো আপোষহীনভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু বাল্যবিবাহের মাত্রা আশানুরূপ হ্রাস পাচ্ছে না। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ খোরশেদ আলমকে তার মূল্যবান সময় দেবার জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্যবিবাহ রোধের ওপর একটি আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সহযোগিতায়।
আয়োজনে ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদেরকে SMS করে জানাতে পারেন। আমাদেরকে SMS করার নিয়ম, আপনার মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ঠিকানা এবং প্রশ্ন অথবা আপনার মতামতটি লিখে পাঠিয়ে দিতে পারেন 2323 এই নাম্বারটিতে। আমাদের কাছে চিঠি লিখেও জানাতে পারেন আপনার প্রশ্ন অথবা মতামত। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক রেডিও মুক্তি FM 99.2 গাজী সুয়াদ লজ, দ্বিতীয় তলা, কেন্দ্রীয় ঈদগাহ লিংক রোড, সূত্রাপুর, বগুড়া। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হন।